গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন নরেন্দ্রনাথ মিত্রের লেখা মলাটের রং। হেদুয়ার কাছে সেদিন দেখা হয়ে গেল পুরনো সহপাঠী বন্ধু জ্যোতিষ দত্তের সঙ্গে। সেও আমাকে দেখে থেমে দাঁড়ালো, বলল, আরে কল্যাণ, তুমিও যে এদিকে। বললাম, এই হরিতকি বাগান লেনের একটা প্রেসে এসেছিলাম। সে থাকবে, কিন্তু তোমার বয়স কি কমছে না বাড়ছে? জ্যোতিষ হেসে বলল, কেন বলো তো? বললাম, এই 10 বছরের মধ্যে কোনো পরিবর্তন হয়নি। ঠিক 25 বছরে সেই ছিমছাম যুবকটি রয়ে গেছ। জ্যোতিষ খুশি হয়ে আমার কাঁধে হাত রাখল। ঠিক তা নয়, অনেক বদলেছি হে। এর মধ্যে কত রকমের কত পরিবর্তন হলো। বিয়ে বা ছেলেপুলে হিসেব দিতে বললে একটা লম্বা ফিরিস্তি হয়ে যায়। তবে আমাদের পরিবর্তনটা তো ঠিক মেয়েদের পরিবর্তনের মতো নয়। আমাদের রূপান্তর ওদের মতো অমন বেশে বাসে ধরা পড়ে না। সামনে একটা রেস্টুরেন্টে গিয়ে উঠলাম। বন্ধু চা সিগারেট আমাকে আপ্যায়িত করল। বললাম, কথায় কথায় মেয়েদের তুলনা টেনে আনার অভ্যাসটিও তোমার আগের মতোই আছে দেখছি। জ্যোতিষ স্বীকার করে বলল, তা আছে। মেয়েদের সম্বন্ধে কৌতূহল যেদিন যাবে সেদিন তো একেবারে মরে যাব হে। বয়স হয়ে যাচ্ছে, বাড়িতে গিন্নিটিও ভারী কড়া। বাইরের অন্য কোনো মেয়ের কাছে ঘেঁষতে আর বড় একটা সাহস পাইনি। এখন শুধু চোখ দিয়ে দেখি আর মুখে তাদের রূপ গুণ কীর্তন করি। একটু বেশি জোরে কথা বলে জ্যোতিষ। আশেপাশে টেবিলের ভদ্রলোকেরা আমাদের দিকে তাকাচ্ছিলেন। কখন কি বেফাঁস বলে ফেলে। ওকে নিয়ে বেশিক্ষণ এখানে বসে থাকা নিরাপদ নয়। তাই বেরিয়ে পার্কের একটা বেঞ্চে এসে বসলাম। রাত প্রায় 8টা বাজে। বায়ুসেবীদের ভিড় অনেকটা পাতলা হয়ে এসেছে। বেশ একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে। নিস্তরঙ্গ পুকুরের জলে আলোর প্রতিবিম্ব। পুরনো বন্ধুকে পাশে রেখে কর্মব্যস্ত জীবনের এমন কয়েকটি থেমে থাকা মুহূর্তের স্বাদ মাঝে মাঝে বেশ নতুন লাগে। একসময় বন্ধুকে বললাম, হ্যাঁ, মেয়েদের বেশবাস আর রূপান্তরের কথা কি বলছিলে? জ্যোতিষ শেষে বলল, খুব সাধু পুরুষ। কথাটি বুঝি তোমার মাথার মধ্যে এখনো ঘুরছে? আমাদের অফিসের অঞ্জলির কথা বলছিলাম। তুমি তো 10 বছরের মধ্যে আমার কোনো পরিবর্তনই দেখলে না, আর আমি এই 4-5 বছরে তার কত রূপ কত রূপান্তরই না দেখলাম। কৌতূহল প্রকাশ করে বললাম, ব্যাপারটা কি? জ্যোতিষ শেষে বলল, ভারী গরজ যে। এমন চমকালো কোনো গল্প নেই। তোমার কোনো পুজো সংখ্যার কাজে লাগাতে পারবে বলে মনে হয় না। আমি শুধু চোখে দেখা কয়েকটি ছবির কথা বলবো, গল্প বলবো না। আমি অধীর হয়ে বললাম, আচ্ছা বলো হে, বলো, যা দেখেছ তাই বলে যাও। গৌরচন্দ্রিকার বাড়িও না। ধমক খেয়ে জ্যোতিষ এবার শুরু করল, আমাদের ম্যাঙ্গোলেনের পাবলিসিটি ব্যুরোর ছোট্ট অফিসটায় তুমি তার বছর 5-6-এর মধ্যে যাওনি। যাবে কেন? বড় বড় অফিসের সঙ্গে তোমার আজকাল দহরম মহরম। কিন্তু দয়া করে যদি আমাদের গরিবদের সেই ছোট্ট অফিসটাতে মাঝে মাঝে যেতে, ছবিগুলো তোমারও চোখে পড়ত। মনে আছে বোধহয়, পাটকেলে রঙের ফ্ল্যাট বাড়িটার দোতলায় পশ্চিম দিকের 1.5খানা ঘর নিয়ে আমাদের সেই অফিস। আধখানায় থাকেন আমাদের মনিব রামশঙ্কর রায়। একাধারে তিনিই কোম্পানির সেক্রেটারি, ম্যানেজার আর ম্যানেজিং ডাইরেক্টর। আর বড় ঘরটায় বসে আমরা 5 জন কেরানি। 2 জন বিজ্ঞাপনের কপি লিখি, একজন স্কেচ আঁকি, একজন টাকা আনা পাইয়ের হিসাব মেলাই, আরেকজন চিঠিপত্র টাইপ করি, বড়বাবুর ডিকটেশন নিই। 5 বছর আগে এই শেষের কাজটা ছিল সতীশ সমাদ্দারের। মোটাসোটা নাদুস নুদুস চেহারা। বড়বাবুর ঘরে থেকে ডাক এলে সে বড়ই বিব্রত হয়ে পড়ত। 4-5খানা চেয়ার টেবিল ডিঙিয়ে কাঠের পার্টিশনের ওধারে বড়বাবুর ঘরে যেতে তার বড় কষ্ট হতো। তার মেদ বাহুল্যের দিকে তাকিয়ে আমরা হাসতাম, বলতাম, কি খেয়ে এত মোটা হচ্ছ হে সতীশ? উপরে টুপুরে মিলছে নাকি কিছু? যাই হোক, কিছুদিন বাদে তার কষ্টের অবসান হল। ক্লাইভ রোয়ের বড় বড় হলওয়ালা এক অফিসে সে চান্স পেয়ে গেল। তার জায়গায় এসে বসল একটি রোগা ছিপছিপে মেয়ে, অঞ্জলি সেন।
আমাদের রামশঙ্কর বাবুরই নাকি ছেলেবেলায় কোন এক মাস্টার মশাইয়ের মেয়ে, আয়ে পর্যন্ত পড়েছে, কলেজ স্ট্রিটের কোন একটা কমার্শিয়াল স্কুল থেকে 6 মাসের কোর্সে টাইপরাইটিং শিখেছে। মাস্টারমশাই নাকি তার পুরনো ছাত্রের বাড়ি পর্যন্ত গিয়েছিলেন মেয়ের জন্য এই চাকরিটুকু জোগাড় করতে। যাই হোক, অঞ্জলি এসে বসল আমাদের সামনের টেবিলে, পশ্চিমের জানলার দিকে পিঠ দিয়ে। আমরা ওর দিকে তাকাই না, যে যার কাজকর্ম নিয়ে থাকি। তবু 4 জোড়া চোখের কোনো না কোনো একটি জোড়া ওর উপর গিয়ে পড়ে। চোখাচোখি হবার ভয়ে অঞ্জলি প্রায় সবসময় মাথা নিচু করে থাকে। ওদিকে তাকালেই সবচেয়ে চোখে পড়ে ওর কালো চুলের মাঝখানে সরু একটা সাদা সিঁথি, পরনের সস্তা দামের একখানি ফিকে সবুজ রঙের তাঁতের শাড়ি। তা গায়ের রং ফর্সা থাকায় মন্দ মানায়নি। গলায় এক চিলতে সরু হার, হাতে এক গাছি করে লাল রঙের প্লাস্টিকের চুড়ি, আর কোথাও কোনো আভরণ নেই। পায়ের স্যান্ডেল জোড়া জীর্ণ। অঞ্জলির আপাতমস্তকে একবার চোখ বুলিয়ে নিলে ওর বাড়ি ঘর আত্মীয় স্বজনের অবস্থাটা দিব্য দৃষ্টিতে দেখা যায়। তার জন্য আন্দাজ অনুমানের দরকার হয় না। অঞ্জলির টাইপরাইটারে খটাখট শব্দ হয়, ওর মুখে কোনো শব্দ নেই, চুপচাপ কাজ করে যায়। কাজের ফাঁকে ফাঁকে বড়বাবুর ডাক পড়লে চেয়ার ছেড়ে তড়াক করে উঠে একেবারে হরিণীর মতো ছুটে যায়। আমার পাশের পরেশ মারুজ্জে আমাকে গা টিপে দিয়ে বলে, দেখেছ প্রভুভক্তি, এই মেয়ে চাকরিতে উন্নতি করতে পারবে। আর্টিস্ট সুরেন সিং এখনো বিয়ে থা করেনি, ওর বয়সও 25-26-এর মধ্যে। প্রভুর ওপর হিংসেটা তারই একটু বেশি। ও ঘরে অতই যদি ঘন ঘন দরকার, তাহলে চেয়ারখানা একেবারে স্থায়ীভাবে ওখানে নিয়ে পাতলেই হয়। কপি লিখতে লিখতে পরেশ মারুজ্জে জবাব দেয়, আরে ভাই, একটু আড়াল না রাখলে কি চলে? তাছাড়া লক্ষ্মীর আসন পেচকদের পিঠে, শুধু সিংহাসন নারায়ণের গোলকে। অঞ্জলির বয়স 21-22-এর বেশি নয়, আর রামশঙ্করবাবু 40-এর ওপরে। বিবাহিত, 4-5টি ছেলে মেয়েও হয়েছে। তবু তার সঙ্গে অঞ্জলির নাম জড়িয়ে আমরা ওর অসাক্ষাতে নিজেদের মধ্যে ঠাট্টা তামাশা করি। কিন্তু ওর সেই মাথা নিচু করা মূর্তিটির দিকে আমরা যখন তাকাই, আমাদের মুখে আর কথা সরে না। নিজেদের বাচালতায় আমরা নিজেরাই লজ্জা পাই। মাইনে পেয়ে আমরা কেউ নতুন গেঞ্জি কিনেছি, কারোবার জুতো কেনবার সামর্থ্যও হয়েছে। কিন্তু ওর পারিবারিক চাপ কি এতই বেশি যে সেই পুরনো শাড়ি আর ছেঁড়া স্যান্ডেল জোড়া বদলাতে পারল না? ক্রমে আমাদের সঙ্গে ওর আলাপ পরিচয় হলো। একসঙ্গে কাজ করতে করতে যেমন হয় তেমনই। পরেশ একদিন বলল, আপনার কোনো অসুবিধা হলে বলবেন, একটু লজ্জা করবেন না। অঞ্জলি আমাদের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, লজ্জার কি আছে, আপনারা আমার দাদার মতো। আপনারা আমাকে আপনি আপনি করে বলেন, তাতেই বরং লজ্জা পাই। আমার নাম ধরে ডাকবেন, তুমি বলবেন। আমরা সবাই থ। একসঙ্গে এত কথা অঞ্জলি এর আগে বলেনি। টিফিনের সময় বাথরুমের সামনে পরেশের সঙ্গে দেখা, হেসে বললাম, ভাবনা কি, তুমি বলবার অনুমতি তো পেয়েই গেলে। পরেশ বলল, আরে দূর, অমন একতরফা তুমি বলাই কি কোনো সুখ আছে? আমি যাকে তুমি বলি তাকে তুমি বলাই। বললাম, কিন্তু এখানে তেমন দোতরফার সুবিধা হবে বলে মনে হচ্ছে না, বড় শক্ত ঠাঁই। পরেশ বলল, তুমি দেখি আহ্লাদে ডগমগ হয়ে উঠেছ। আরে তোমাকে তো বাদ দিয়ে বলেনি, তোমাকেও দাদা বলেছে। বললাম, বলুক ভাই বলুক, তরুণী মেয়েদের মুখে এখনো যে কাকুবাবু মামাবাবু শুনতে হচ্ছে না, এতেই আমি খুশি। অ্যাকাউন্টেন্ট শশাঙ্ক সরকারের লক্ষ্য টাকা আনা পাইয়ের দিকে। মাথায় টাক পড়েছে, পাঞ্জাবি উঁচু হয়ে উঠে নোয়াপাতে ভুঁড়ি দেখা দিয়েছে। 50-এর কাছাকাছি গেছে বয়স। অঞ্জলি তাকে দাদাই বলুক আর পিসে মশাই বলুক, তার কিছুতে আপত্তি নেই। কোন বিলের কোন তহবিলের টাকা আগাম খরচ করে ফেললে বেশি জবাবদিহি করতে হবে না, শশাঙ্ক সেই হিসেব নিয়ে ব্যস্ত। কিন্তু আমি, পরেশ আর সুরেন তো তার মতো কাঞ্চনের ছোঁয়া পাইনি। তাই আমরা বেহিসেবি কিছু করতে পারি আর না পারি, বোল চালটা খুব ঝাড়ি। বয়কনিষ্ঠ সুরেনের বেলায় কিন্তু সম্বোধন পাল্টালো না। অঞ্জলি তাকে সুরেনবাবু বলে। সুরেনবাবু তাকে নাম ধরে ডাকে না,
একটি সর্বনামে ডাকে, আপনি। কথাবার্তার ধরনে মনে হয় সে যেন অঞ্জলির সবচেয়ে আপন। এই পক্ষপাতটা স্বাভাবিক হলেও আমার আর পরেশের কাছে সুখকর মনে হয় না। যাই হোক, তৃতীয় চতুর্থ মাসের মাইনে পাওয়ার পর অঞ্জলি চাঁপা রঙের একখানা নতুন শাড়ি কিনল, স্যান্ডেল জোড়াও পাল্টে নিল। আরও মাস কয়েক বাদে সে বেশ সুপ্রতিভ হয়ে উঠল। আজকাল বড়বাবু ডাকলে হরিণীর গতিতে ছোটে না, মরালের গতিতে চলে। আমাদের সঙ্গে হেসে একটু রসিকতাও করে। পরেশকে একদিন বলল, বৌদি কেমন আছেন? কই, একদিন তো যেতেও বললেন না, আলাপ করিয়ে দিলেন না তার সঙ্গে। বললাম, পরেশের সে সাহস নেই। অঞ্জলি বলল, কেন, এত ভয় কিসের পরেশদা? পরেশ বলল, ভয় যে কিসের তা তুমি বুঝবে না অঞ্জলি। তোমাকে যদি বাড়িতে নিয়ে যাই আর বলি যে তুমি আমাদের অফিসে কাজ করো, তাহলে এই অফিসে আর তোমার বৌদি আমাকে আসতে দেবে না, গোষ্ঠী শুদ্ধ না খেয়ে মরলেও না। অঞ্জলি বলল, আপনাকে না আসতে দেওয়াই উচিত, বলে মুখ নিচু করে হাসতে লাগল। আমরা তো অবাক, ও যে পরেশের ঠাট্টায় যোগ দেবে তা আশা করিনি। হলো কি অঞ্জলির? আরও দেখলাম চিঠিপত্র টাইপ করবার ফাঁকে ফাঁকে ও আজকাল অফিসে বসেই নভেল পড়ে। তোমার মতো লেখকদেরই সব আধুনিক উপন্যাস। কী সব বস্তু তাতে থাকে তার নমুনা আমার জানা আছে, পরেশও জানে। নভেলের মধ্যে গোলাপি রঙের দু একখানি টিকিট গোঁজা থাকে, পড়া আর অপড়া অংশের সীমানা। পরেশ আমাকে আড়ালে ডেকে বলে, সাহস দেখেছ মেয়েটার? অফিসে বসে নভেল পড়বার কথা আমরা স্বপ্নেও কোনোদিন ভাবতে পেরেছি? কেউ যদি রিপোর্ট করে একটুও ভয় নেই। হেসে বললাম, ওর বিরুদ্ধে কে রিপোর্ট করবে বলো? তুমি নও, আমি নই, সুরেন তো নয়ই, এমনকি শশাঙ্ক সরকারেরও সে প্রবৃত্তি হবে না, ও তা জানে। আর আমাদের বেয়ারা নিতাই ছোকরার কাণ্ড দেখেছ? আমরা কেউ বাইরে থেকে পান সিগারেট আনতে বললেও কীরকম গজগজ করে, আর অঞ্জলি কিছু বললে হাসতে হাসতে চলে যায়। পরেশ বলল, আরে ভাই, সুন্দর মুখ শুধু চাকর বেয়ারা কেন, কুকুর বেড়ালও চেনে। আমার তো মনে হয় এই অফিসের টেবিল চেয়ারগুলির পর্যন্ত অঞ্জলির উপর পক্ষপাত আছে। পরেশ একদিন সুরেনকে সরাসরি চার্জ করে বলল, ওহে চোকরা, অঞ্জলির হাতে সব অশ্লীল নোভেল কে এনে দেয়? তুমি নিশ্চয়ই। সুরেন তুলি রেখে জোড়হাত করে বলল, না দাদা, আমার সেই সৌভাগ্য হয়নি। যদি হতো আপনার ওই ধমক দেয়া মুখে সন্দেশ গুঁজে দিতাম। আমাদের বিশ্বাস হয় না। সুরেন ভারী চালাক, চেহারাটিও কালোর উপর বেশ চোখা। ও ডুবে ডুবে জল খায় কিনা কে জানে। আরেকদিন আমাদের চোখে পড়ল অঞ্জলির বইয়ের মধ্যেই শুধু গোলাপি রঙের টিকিট গোঁজা নয়, ওর খোঁপার মধ্যেও একটি গোলাপ গোঁজা রয়েছে। তার রং একেবারে টকটকে লাল। হৃদয়ের রস না মিশলে গোলাপের অমন রং হয় না। আমরা আবার গিয়ে চেপে ধরলাম সুরেন সিংকে, বললাম, সুরেন, উনি সেই তোমার গোলাপ? সুরেন বলল, না দাদা, আমার ভাগ্যে শুধু আপনাদের কথার কাঁটা, গোলাপ টোলাপ এই 4 আঙ্গুলের মধ্যে নেই। বলে কপালে হাত রাখল সুরেন। আমাদের চোখের দৃষ্টি, ঠোঁটের হাসি অঞ্জলি লক্ষ্য করে থাকত। ও এক ফাঁকে গোলাপটা খুলে নিয়ে ড্রয়ারের মধ্যে লুকিয়ে রাখল। বছর ঘুরে গেল। তারপর হঠাৎ দেখি একদিন আমাদের প্রত্যেকের টেবিলের উপর অঞ্জলি একখানা করে চিঠি রেখে দিচ্ছে। সে চিঠির রঙও গোলাপি, ওপরে শঙ্খ আঁকা। বললাম, কি ব্যাপার? অঞ্জলি মৃদু হেসে চুপ করে রইল। একটু বাদে বলল, বাবা নিজে এসে বলতে পারলে না, বুড়ো মানুষ, আপনারা কিন্তু সবাই যাবেন, দয়া করে পায়ের ধুলো দেবেন। আমরা চিঠিখানা পড়ে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। না, সুরেন সিং নয়, কোনো একজন বীরেন্দ্রনাথ দাশগুপ্তের সঙ্গে অঞ্জলির শুভ পরিণয়টা হচ্ছে 22শে আষাঢ় 33 নং মলঙ্গা লেনে। আমাদের সবান্ধবে যাওয়ার জন্য আমন্ত্রণ করেছেন অঞ্জলির বাবা বিনোদচন্দ্র সেন। বললাম, বেশ সুখকর। আগে থেকে একটু জানাশোনা ছিল নাকি অঞ্জলির? আমরা যেন তার আভাস পাচ্ছিলাম। অঞ্জলি হেসে মুখ নিচু করে রইল, কোনো জবাব দিল না।
ছুটি নেওয়ার দিন অনুরোধ করে গেল, যাবেন কিন্তু সুরেনবাবু। আমরা অঞ্জলির অনুরোধ রক্ষা করলাম। বিয়ের দিন সন্ধ্যার পর গিয়ে পেট পুরে লুচি তরকারি মিষ্টি দই খেয়ে এলাম। উপহারও দিলাম এক একজন এক একখানা করে বই। বন্ধুকৃত্য করেছিলাম। পয়সা দিয়ে তোমার বই কিনে দিয়েছিলাম হে। ভেতরে কি আছে মোটেই কিছু আছে কিনা দেখিনি, তবে খুব রংচঙে মলাট, ঠিক একেবারে অঞ্জলির শাড়ির মতো রঙের। খেয়ে দিয়ে চেলি পরা চন্দনের ফোঁটা কাটা অঞ্জলির সঙ্গে আমরা দেখা করে এলাম। বিশ্বাসই হতে চায় না আমাদের অফিসে সেই টাইপিস্ট মেয়েটি। ওর বরকেও দূর থেকে দেখলাম। তা দেখতে দেখতে ভালোই, বেশ লম্বা টম্বা স্বাস্থ্যবান ছেলে, বয়স আমাদের সুরেনেরই মতো। শুনলাম বিএ পাশ করেছে, চাকরি পেয়েছে কর্পোরেশনে। ভাবলাম হয়ে গেল, আবার কোনো সতীশ সমাদ্দার এসে বসবে অঞ্জলির চেয়ারে। কিন্তু দিন কয়েকের মধ্যে কোনো লোক নেওয়া হলো না। শশাঙ্ক সরকারের ওপরই হুকুম হলো টাইপের কাজটা চালিয়ে নিতে। তারপর 15 দিন বাদে দেখি অঞ্জলি এসে হাজির। ও অফিস থেকে বিদায় নেয়নি, শুধু 15 দিনের ছুটি নিয়েছিল। আমরা একটু অবাক হয়ে বললাম, এ কী ব্যাপার, শ্বশুর বাড়ি ছেড়ে তুমি আবার এই অফিস বাড়িতে কেন? অঞ্জলি হেসে বলল, এলাম, আপনাদের মায়া কাটানো কি সোজা নাকি? চেয়ে দেখলাম তার শুধু গোত্রান্তর হয়নি, একেবারে রূপান্তর হয়েছে। ওদিকে সিঁথিতে সিঁদুরের রেখা, কপালে ছোট এক ফোঁটা, ঠোঁট দুটি রক্তাক্ত, লিপস্টিকে নয় পানের রসেই, কানে দুল, গলায় নতুন ডিজাইনের হার, হাতে 4 গাছি করে চুড়ি, সে সঙ্গে সাদা সরু শাখাও আছে 1 গাছি। রোজ না হলেও সপ্তাহে 3 বার করে শাড়ি পাল্টায় অঞ্জলি। কোনোদিন ফিকে হলদে, কোনোদিন সবুজ, কোনোদিন গাঢ় লাল রঙের শাড়ি পরে আসে। স্যান্ডেলের বদলে হাই হিল জুতো কিনেছে। লতাপাতা আঁকা শান্তিনিকেতনী ভ্যানিটি ব্যাগ আনে হাতে ঝুলিয়ে, কোনোদিন বা বগলে চেপে। টাইপরাইটারের পেছনে একটি নরম মনোহর নতুন মূর্তি আমরা বসে বসে দেখি। রূপ যৌবনে এক পরিপূর্ণ নারী। সংসারের রহস্য রাজ্যের দুয়ার খুলে গেছে তার কাছে। রূপরসের নতুন স্বাদ পেয়েছে, সেই আস্বাদনের আনন্দ আর পরিতৃপ্তি আমরা ওর চোখে মুখে দেখি, ওর চলায় বলায় হাসায় চাওয়ায় প্রত্যক্ষ করি। পরেশ আর আমার মধ্যে এখনো মাঝে মাঝে আলোচনা হয়। পরেশ বলে, দেখেছ রূপ, যাকে বলে ভাদ্রের ভরা নদী, জল একেবারে দুকুল ছাপিয়ে পড়েছে, আমাদের অফিস টফিস এবার ভেসে যাবে। আমি একটু লজ্জিত হয়ে বলি, কি হচ্ছে পরেশ, ও এখন পরস্ত্রী। পরেশ আমাকে ধমক দিয়ে ওঠে, থামো থামো, পর ছাড়া ও আবার আমাদের আপন ছিল কবে? তখন ছিল পরকন্যা, এখন পরস্ত্রী। কিন্তু চোখ দুটি তো আমার নিজের। বিয়ের 6 মাস যেতে না যেতেই কিরকম হৃষ্টপুষ্ট হয়ে উঠেছে দেখেছ? মেয়েরা বলে বিয়ের জল, জল নয় জমাট জল। বেচারা সুরেন। কাজের ফাঁকে ফাঁকে আমরা ওর শ্বশুরবাড়ির খোঁজ খবর নেই। শ্বশুর নেই, শাশুড়ি আছেন। ছোট ননদ একটি স্কুলে ক্লাস 9-এ পড়ে। মনোহরপুকুর রোডের 2খানা রুমের একটা ফ্ল্যাট বাড়িতে ওরা থাকে। স্বামী খুব শৌখিন। পরেশ বিড়ি ধরিয়ে মন্তব্য করে, শৌখিন যে তা আমাদের বুঝতে বাকি নেই। অঞ্জলি লজ্জা পেয়ে চোখ নামায়, একটু বাদে মুখ তুলে নালিশের ভঙ্গিতে বলে, সত্যি পরেশদা, কিরকম মানুষ দেখুন। এত করে বলি আমি তো কারো বিয়ে অন্নপ্রাশনের নেমন্তন্ন খেতে যাচ্ছি না, অফিসে যাচ্ছি, তা কিছুতেই শুনবে না। সাজসজ্জা নিজেও খুব ভালোবাসে, আবার বাকি কথাটুকু না সেরে হেসে চুপ করে থাকে অঞ্জলি। পরেশ বলে, ভায়াকে দুহাত তুলে আশীর্বাদ জানাই, তার বিবেচনা আছে। আমি জিজ্ঞেস করলাম, বিয়ের পর চাকরি করতে দিতে তোমার শাশুড়ি আপত্তি করেননি? একটু আধটু করেছিলেন, কিন্তু তার ছেলে বুঝিয়ে বলায় শেষ পর্যন্ত রাজি হয়েছেন। আমিও খুব কাকুতি মিনতি করেছি, না করে করব কি বলুন? বাবাকে এখনও কিছু কিছু সাহায্য করতে হয়, অনেকগুলি ভাই বোন। বছর ঘুরে এলো। অঞ্জলি হঠাৎ একদিন বলল, আজ কি খাবেন বলুন? অবশ্যই এর আগেও টিফিনের সময় আমাদের চা টোস্ট খাইয়েছে অঞ্জলি, তবে এমন ঘটা করে জিজ্ঞেস করেনি। পরেশ বলল, ব্যাপারখানা কি, কোনো উপলক্ষ টক্ষ আছে নাকি?
অঞ্জলি মুখ নিচু করে বলল, না, উপলক্ষ আবার কিসের? আমি বললাম, পরেশ, ক্যালেন্ডারটা ভালো করে দেখো দেখি, আজ নিশ্চয়ই 22শে আষাঢ়। অঞ্জলি হেসে বলল, জ্যোতিষদা, আপনি জানলেন কি করে? বললাম, ওসব দিন তো আমাদেরও গেছে। অঞ্জলির প্রতিবাদ করে বলল, মোটেই যায়নি, এখনো পুরোপুরি আছে। আপনাদের দিন কোনো দিন যাবে না। পরেশ আমার কানের কাছে ফিসফিস করে বলল, শুধু জীবন থেকে রাতগুলি বাদ যাবে। সেদিন অঞ্জলির পয়সায় পেট ভরে আমরা চা কাটলেট খেলাম। পরেশ বাইরে এসে বলল, শুধু বিবাহবার্ষিকী নয় হে, আরও ব্যাপার আছে। বললাম, আবার কি ব্যাপার? পরেশ বলল, ওর ছেলে পুলে হবে। হেসে বললাম, তোমার কিছুতেই চোখ এড়ায় না। এ কি এড়াবার জিনিস? দেখো, গোপনে গোপনে পাড়ার মেয়ের প্রেমিক যখন আসে, কেউ টের পায়, কেউ পায় না, কিন্তু সন্তান আসে ঢাকঢোল পেটাতে পেটাতে। আমি বাধা দিয়ে বললাম, থামো থামো। অঞ্জলির সন্তানের আবির্ভাবের আভাস মাসের পর মাস পরিস্ফুট হয়ে উঠতে লাগল। ওর হাঁটায় চলায় আবার একটা ধীর মন্থরতা এসেছে। আমাদের সঙ্গে চোখাচোখি হলে ও আজকাল মুখ নামিয়ে নেয়। ভারী লজ্জা অঞ্জলির, অথচ বিষয়টা গৌরবের। সেই গৌরবকে ও লুকিয়ে রাখতে পারে না, বোধহয় চায়ও না। ওর সংকোচের ভেতর থেকে সেই অপূর্ব সুখ আর সমৃদ্ধি ফুটে বেরোয়। প্রথম মা হওয়ার সময় তরুণী মেয়ের যে রূপ, সে রূপের তুলনা নেই। টাইপ করতে করতে মাঝে মাঝে হাই তোলে অঞ্জলি, টেবিলের উপর মাথা রেখে ঘুমোয়। পরেশ ওর দিকে তাকিয়ে তাকিয়ে মুখ মুচকে হাসে। শুধু হাসা নয়, সে একদিন আরেকটু বাড়াবাড়ি করে বসল। টিফিনের সময় নীল রঙের ছোট্ট একটা বার্লির কৌটো পকেট থেকে বার করে অঞ্জলির টাইপরাইটারের সামনে রাখল। অঞ্জলি বলল, কি ব্যাপার, কোটে কি আছে পরেশদা? পরেশ বলল, খুলে দেখো, তোমার বৌদি পাঠিয়ে দিয়েছে। মুখ খুলে দেখা গেল ঠাসা এক কোটো কুলের আচার। অঞ্জলির মুখ লজ্জায় লাল হয়ে উঠল। বলল, ভারী দুষ্ট হয়েছেন আপনি, দাঁড়ান, বৌদির কাছে যদি নালিশ না করি। স্ত্রীর নাম করে দিলেও আচারটা বৈঠকখানার বাজার থেকে পরেশ নিজেই কিনে এনেছিল। অঞ্জলি বেরিয়ে গেলে সুরেন আমাদের দিকে তাকিয়ে বলল, ছি ছি, এসব কি কাণ্ড করেছেন আপনারা? পরেশ বলল, কাণ্ডের এখনই কি দেখলে সুরেন? এই অফিসের মধ্যে আমরা ওর স্বাদ দেব। মিষ্টির খরচটা আমার আর শশাঙ্কর। শাড়িখানা চাঁদা করে সুরেন আর জ্যোতিষ কিনে দিও, নাকি সুরেন একাই দেবে? বলে এক চোখে তাকালো পরেশ বাড়ুজ্যে। সুরেন লজ্জিত হয়ে বলল, আমি ওসবের মধ্যে নেই। অঞ্জলির বিয়ের আগে ওর সঙ্গে সুরেন আলাপ টালাপ করেছে। মাঝে মাঝে দুজনকে গল্পও করতে দেখেছি। চিঠির ঠিকানা টাইপ করানো কি এমনি দু একটা টুকটাক কাজ অঞ্জলিকে দিয়ে করিয়ে নেওয়ার খুব উৎসাহ দেখতাম সুরেনের। কিন্তু ওর বিয়ের পর থেকে সুরেন ওসব ছেড়ে দিয়েছে। সে আজকাল তার কোণের টেবিলে তুলি, রঙের বাক্স আর ডিজাইন টিজাইন নিয়ে পড়ে থাকে। কথাবার্তা বেশি বলে না। পরেশ বলে, হিংসে হয়েছে ছোঁড়ার। আমি বলি, তোর তা নয়। সুরেন লজ্জা পেয়েছে। ওর বয়সে কোনো সমবয়সী বিবাহিতা মেয়ের কাছে ঘেঁষতে অবিবাহিত ছেলের একটু স্বাভাবিক লজ্জা হয়ই। আমি লক্ষ্য করি অঞ্জলি মাঝে মাঝে সুরেনকে একথা ওকথা জিজ্ঞেস করলে ও কিরকম আরক্ত হয়ে ওঠে। আগে ওর এমন সংকোচ ছিল না। অফিসের মধ্যে বিবাহিতা, এমনকি অন্তঃসত্ত্বা মেয়ে থাকায় লজ্জা যেন সবচেয়ে সুরেনেরই বেশি। ও অঞ্জলির দিকে তাকায় না, কিছু জিজ্ঞেস করলে মুখ নিচু করে জবাব দেয়। ওর ভাবভঙ্গি দেখে অঞ্জলিও হাসে। ওর অসাক্ষাতে মাঝে মাঝে মন্তব্য করে, সুরেনবাবু ভারী লাজুক। আমি বলি, তোমার বিয়ের পর ওর লজ্জাটা বেড়েছে। অঞ্জলি এবার লজ্জিত হয়ে বলে, সবাই তো আর আপনাদের মতো নয়। বলি, সবাই একরকম হবে কেন? কেউ মুখ পোড়া, কেউ মুখ চোরা। আমাদের কথাবার্তায় ইশারা ইঙ্গিতে শালীনতার অভাব সুরেন সহ্য করতে পারে না। প্রতিবাদ করে বলে, ছি ছি, একজন ভদ্রমহিলাকে নিয়ে কি করছেন আপনারা? পরেশ সংক্ষেপে মন্তব্য করে,
আর কিছু করবার নেই। 7 মাসে 7 দেওয়ার চক্রান্ত পরেশের সফল হল না। তার আগে অঞ্জলি অফিসে আসা বন্ধ করল। এবারও ওর চেয়ারে নতুন লোক কেউ এলো না। গোঁফওয়ালা শশাঙ্ক সরকারি গিয়ে নিজের কাজের ফাঁকে ফাঁকে টাইপিস্টের চেয়ারে গিয়ে বসতে লাগল। শুনলাম অঞ্জলি কাজ ছেড়ে দিয়ে যায়নি, শুধু 3 মাসের ছুটি নিয়েছে। অঞ্জলি নেই, তবু তার নাম করে পরেশ ঠাট্টা করতে ছাড়তেন না। শশাঙ্ক সরকারকে বলেন, তুমি যে ও চেয়ার ছেড়ে উঠতে চাও না শশাঙ্ক, ওখানে বসেও সুখ না? কোনোদিন বলে, দেখব ড্রয়ারের মধ্যে চুলের কাঁটাটা কিছু রেখে গেছে নাকি। শশাঙ্কবাবু বিরক্ত হয়ে জবাব দেন, কাঁটা কেন, তোমার জন্য প্রেমপত্র রেখে গেছে, এসো দেখবে এসো। 3 মাস নয় 4 মাস পরে ফিরে এলো অঞ্জলি। কিন্তু এ কি বেশ, এ কি চেহারা! পরনে ধবধবে সাদা থান, সিঁথি সাদা, কান গলা হাত সব একেবারে শূন্য। অঞ্জলি সোজা গিয়ে বসল টাইপিস্টের চেয়ারে, খুলে ফেলল টাইপরাইটারের কালো ঢাকনাটা। ছোট্ট মেশিনটির পেছনে একটি স্তব্ধ শান্ত শ্বেত পাথরের মূর্তি, এক এক সময় মনে হয় নিস্পন্দ নিষ্প্রাণ। আমরা ওর দিকে ভালো করে তাকাতে পারিনি, কথা বলা তো দূরের কথা। বাচাল পরেশ একেবারে বোবা হয়ে গেছে। দুপুরের পরে আমি একসময় জিজ্ঞেস করলাম, এই দুর্ঘটনা কবে ঘটল অঞ্জলি? আমরা তো কিছুই জানতে পারিনি। অঞ্জলি বলল, রামশঙ্করবাবুকে জানিয়েছিলাম, 1 মাস হল। কি হয়েছিল? ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া। একটু বাদে বললাম, তোমার তো ছেলে হয়েছে শুনেছি, কেমন আছে সে? অঞ্জলি উদাসীন নিষ্প্রিয়ভাবে বলল, আছে। তারপর রামশঙ্করবাবুর লেখা কাটাকুটি করা চিঠির ড্রাফট টাইপ করতে শুরু করল। একদিন বললাম, তুমি বরং আরও কিছুদিন ছুটি নাও। আর ছুটি নিয়ে কী করবো জ্যোতিষদা, আমি অফিসেই ভালো থাকি। সে ভালো থাকে, কিন্তু আমরা তো ভালো থাকি নে। আমাদের মনে হয় এক শূন্য শ্মশানে বসে আছি। হাসি নেই, কৌতুক নেই, জীবনের সাড়া নেই, এক নিষ্প্রাণ মরুভূমি আমাদের সামনে পড়ে রয়েছে। নিজের সস্তা রেস্টুরেন্ট থেকে পরেশ টিফিনের সময় মাঝে মাঝে চা কাটলেট এনে খেত, খাওয়াতো। আজকাল সব বন্ধ হয়ে গেছে। চপ কাটলেট তো দূরের কথা, সামান্য চা টোস্টটা পর্যন্ত আমাদের কেমন কেমন লাগে। কারণ অঞ্জলি কিছু খায় না, অনুরোধ করলেও না, আসতে বলে, আপনারা খান। আমরা বাইরে গিয়ে যা হোক কিছু খেয়ে আসি। টিফিনের সময়ও নিজের চেয়ার ছেড়ে নড়ে না অঞ্জলি, শুধু মুখ ফিরিয়ে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে। কি দেখে সেই নয়নে? বোধহয় কিছুই দেখে না। দুপুরের রোদ ঝাঁঝা করে, বিকেলের রোদ নরম হয়ে আস্তে আস্তে রাঙা হয়, তারপর সন্ধ্যার কালো ছায়া নামে। অঞ্জলি তাকিয়েই থাকে। এমনি করে মাস গেল, বছর গেল, দ্বিতীয় বছরও যায় যায়। হঠাৎ একটু নতুন দৃশ্য আমাদের চোখে পড়ল। অঞ্জলির ফিতে পেড়ে শাড়ির পাড়ের রং আর কালো নেই, সবুজ হয়ে উঠেছে। শাশুড়ির অনুরোধে থান ছেড়ে ও প্রথমে কালো চুল পেড়ে তারপর ফিতে পেড়ে শাড়ি পরে আসছিল। গলায় সেই সরু চিলতে হার, আর দুহাতে একগাছি করে সরু সোনার চুড়িয়ে পড়ছিল কমাস ধরে। কিন্তু পাড়ের রং সবুজ এর আগে দেখিনি। আর দেখলাম ওর হাতে মোটা একখানা রবীন্দ্র রচনাবলী, তার ভিতরে সেই গোলাপি রঙের ট্রামের টিকিটের পতাকা। বইখানি যে সুরেনের তা কাউকে বলে দিতে হয় না। চামড়ায় বাঁধানো বইটির পুটের একবারে নিচে সোনার জলে সুরেনের নাম লেখা আছে। সেদিন দুজনে ওরা একটু বাদে বাদে অফিস থেকে বেরিয়ে যাওয়ার পর আমি আর পরেশ মুখ চাওয়াচাওয়ি করলাম। পরেশ বলল, ভালো, এ ভালো। আগে থেকে কোনো সাড়া শব্দ দিও না হে, চুপচাপ থাকো। আমি বললাম, তুমি সাবধান। ভালোই তো। অঞ্জলি ওই টিকিটের গোলাপি রং যদি এসে ওর শাড়িতে লাগে, ওর দুটি গালে যদি সেই রঙের আভাস পাওয়া যায়, সেই আগেকার মতো যদি গাঢ় রক্ত রঙের ফুল ফের ওর কালো খোঁপায় ফুটে ওঠে, আমরা খুশিই হব। সেই অসাধ্য সাধন যদি আমাদের সুরেন করতে পারে,
আমরা খুবই খুশি হব। ও তো এখনো বিয়ে করেনি। জ্যোতিষ কথা থামিয়ে সেই ভবিষ্যৎ কল্পনায় একটুকাল চুপ করে রইল, তারপর বলল, চলো এবার উঠি, রাত অনেক হয়ে গেল। বন্ধুর হাতের মধ্যে হাত রেখে পার্ক থেকে বেরিয়ে পড়লাম। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা মলাটের রং। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।